আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাইক্রোফোনগুলো অ্যাক্সেস আমি দিয়ে দিয়েছি। কেউ হয়তো কিছু একটা বলছিলেন, আপনি বলুন। আমি আপনার কথা শুনতে পাইনি পুরোটা। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনাকে আর কি যেটা বলেছিলাম যে যেটা আমাদের ফার্স্ট যে হোমওয়ার্কটা যেটা ফেসবুক গ্রুপে আর কি সাবমিট করেছে, ম্যাক্সিমাম পার্সনই করে ফেলেছে। তো এখন আমি আর কি কিছুটা আমার ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমি হোমওয়ার্কটা সাবমিট করতে পারিনি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল মেইন কথা। আর সেকেন্ড যে ভিডিওসটা আপনি আমাকে অলরেডি টেলিগ্রাম গ্রুপে মেসেজও করেছিলেন দেখার জন্য। তো ইন দ্য মিন টাইম আমি একটু প্রেশারাইজ না নেওয়ার জন্য আমি ওই টাইমে ভিডিওসটা দেখিনি। হয়তোবা কালকের মধ্যে বা সকালের মধ্যে মানে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আ মানে জি, এটা ধন্যবাদ। এখন আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। ভিডিওটা দেখে নিবেন এবং অনেকেই আপনারা ক্যাপশন ভিডিও আপনাদের যেই পোস্ট বা হচ্ছে হোমওয়ার্কটা গ্রুপে আপলোড করেছেন তার ক্যাপশন সঠিকভাবে লিখতে পারেননি। আমি যে ভিডিওটা লাস্ট প্রোভাইড করেছি আপনাদের সেটা দেখলে ভালোভাবে আহ, তাহলে আর ক্যাপশন লিখতে অসুবিধা হবার কথা না এবং পোস্ট করতে অসুবিধা হবার কথা না। দেখে নেবেন। কারণ যেহেতু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সো এখন নতুন করে দেখানোর কিছু নেই। আমি শুরু করছি ক্লাস। আচ্ছা ভাইয়া, আমি একটু বলি মাঝখানে আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম। আ আপনার ফার্স্ট ক্লাসটা যেটা হয়েছিল সেটা HTML এর ২ টা সাবজেক্ট। আমার স্পষ্টত একটা যেটা মনে আছে, এক কমেন্ট। আপনার যে টাইটেলটা ছিল আ দেন তারপর কোনটা ছিল ওটা আমার আপাতত খেয়াল নেই। তো আ আপনি যে টপিকের উপর যে ক্লাসটা করিয়েছিলেন মানে আর গ্রুপে যে হোমওয়ার্ক গুলা সাবমিটটা করেছিল মানে ২ টা ঠিক আমি সিমিলার খুঁজে পেলাম না কিছু। ও এ ব্যাপারে মানে ওই সেকেন্ড ভিডিওটা দিয়ে দেখলে কি জিনিসটা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে? না, সেকেন্ড ভিডিওটা শুধু কিভাবে আপলোড করতে হবে, কিভাবে ক্যাপশন লিখতে হবে। আর অনেকে হচ্ছে গিটের ব্যাপারটা নিয়ে প্রবলেম ফেস করছিলেন যে গিট দিয়ে কিভাবে ফাইল ওপেন করতে হয় ভিএস কোডে। তো গিট দিয়ে সমস্যা হলে অল্টারনেটিভ কোন ওয়েতে আপনারা ফাইলটা ওপেন করে কাজটা জমা দিতে পারবেন, কাজ করতে পারবেন ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে, আহ, সেটা ক্লিয়ার হয়ে যাবে লাস্ট প্রোভাইডেড ভিডিওটা দেখলে। আর আচ্ছা, গিটটা আর তো যে আপনার আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা আমি একটু দেখবো। দেখি সেখানে কি সিমিলারিটি খুঁজে পাচ্ছেন না, আমাকে বলবেন। আ হ্যাঁ, আমার যেহেতু স্ক্রিনটা শেয়ার যে করা আছে। ব্যাপারটা বললেন, হ্যাঁ, হ্যালো? জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। আ আমি একটু গিটার ব্যাপারে যেহেতু আপনি ওই রিলেটেড কথাটা আপনি যেহেতু তুললেন তো ওইটা একটু ব্যাপারে বলতে চাচ্ছি। আচ্ছা তো আচ্ছা, গিটটা আমি তো আমার আপনার Google আমার থেকে। এটা পিডিএফটা দেখতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে হচ্ছে আপনি কোথায় সিমিলারিটি খুঁজে পাননি, মানে ক্লাসে দেখানো হয়েছে, আহ, মানে দেখানো হয়নি কিন্তু এখানে কাজ দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, এমন কিছু থাকলে আমাকে একটু দেখান। আচ্ছা, এইটা আমি সিমিলারিটি বলছি আপনার এই যে যেটা আপনি দেখিয়েছেন আর হোমওয়ার্ক যেটা সাবমিট করেছেন Facebook গ্রুপে। তো ২ টার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইটা আমি বললাম। মানে কিসে মিল খুঁজে পাচ্ছেন না আমি ঠিক বুঝিনি। আপনার হচ্ছে এই যে আমি যেটা দেখিয়েছি সেকেন্ড ক্লাসে এবং হোমওয়ার্ক যেটা দিয়েছি এই দুইটার মধ্যে। হ্যাঁ, এই ২ টার মধ্যে বাট 2nd ক্লাসটাই তো আপনার হচ্ছে ফাইনালি ওইদিন থেকেই তো ক্লাসটা আমাদের শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আমি আরকি ভুল না ক্লাস নেওয়া করি। শুরু হয়েছিল ওই দিন থেকেই। এই যে ক্লাস 2 এর হোমওয়ার্কটা হচ্ছে আমি ওপেন করা আছে আমার যতটুকু মনে পড়ে। আমি বেসিক স্ট্রাকচার যেটা সেটা দেখিয়েছিলাম, হেডিং প্যারাগ্রাফ এগুলো দেখিয়েছিলাম। দেন হচ্ছে কোটেশন এন্ড সাইটেশনের ব্যাপারটা বলেছিলাম। আর হচ্ছে লিঙ্কস কিভাবে হচ্ছে তৈরি করতে হয় এটা দেখিয়েছিলাম। দেন হচ্ছে বুকমার্ক দেখিয়েছিলাম লিঙ্কের মধ্যে, কমেন্ট করা শিখিয়েছিলাম। তো এগুলোই তো অ্যাসাইনমেন্টে দেওয়া আছে।
আচ্ছা ওইটা আপনার গিটটার যে কাজটা, ওই গিটটা আপনার ওপেন করে যে নিউ উইন্ডোতে আপনার ভিজুয়াল স্টুডিওর ভিতর নিউ স্টুডিওতে আপনার এভাবে টাইপ করে মানে আদার্স যে এইচটিএমএল যে ওয়েবসাইট থেকে আপনি দেখাচ্ছিলেন যে W3W, তো হ্যাঁ। ওইটা কি ওখান থেকে আমি কপি পেস্ট করে তো এরপর হচ্ছে ওই ভিজুয়াল স্টুডিওর গিটের যে আপনার ফোল্ডারটা ওখানে আমি বসাচ্ছি। তো না, কপি এখন করে ওই যে বসাবেন কেন? গিট কপি করে বসাবেন কেন? আর গিটে বসাবেন না। গিটে তো জাস্ট আমি ফোল্ডার ওপেন করে দেখিয়েছি, গিটে তো অন্য কিছু দেখাইনি। সাপোজ দেখেন আচ্ছা এটা ওই আমি গিটটা এগিয়ে তো যাই। আপনার যেহেতু ভিজুয়াল স্টুডিওতে এখনো পর্যন্ত আপনার কানেক্টেড হয়নি বা ওইটা এখনো পর্যন্ত ডাউন হয়নি, ওইটা কিভাবে করতে পারি ওই ব্যাপারটা একটু ও, তাহলে হয়তো বা এটা এটা জিনিসগুলো তো ক্লিয়ার দেখিয়ে হয়ে যায়। দিয়েছি। গিট মানে দেখানো হয়নি কিভাবে ইনস্টল করতে হবে, একদম নর্মাল প্রসেস। না, দুঃখিত, দেখানো না, হয়েছে, ভিজুয়াল একজনের মাধ্যমে স্টুডিওটা দেখানো হয়েছে। ইনস্টল করা আছে ভাই। সফটওয়্যারটা ইনস্টল আপনার করা আছে। তো হ্যাঁ। এখন ওই গিটটা আপনার ব্রাউজ করে আপনার যে HTML এর যে বুকমার্ক প্যারাগ্রাফ এই যে যেগুলো মাত্র দেখালেন, ওইটা আমি কিভাবে বসাবো? গিটের মানে সাথে বা ওই ওগুলোর কোনো ভিডিও সম্পর্ক টপিক নাই। অনুযায়ী। গিট ব্যাশের কথা বলছেন না? জি ভাইয়া, গিট ব্যাশের কথা, হ্যাঁ। আচ্ছা, আমি যখন এই ফোল্ডারে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে গিট ব্যাশ শেয়ারে যখন ক্লিক করব, ক্লিক জি। করার পরে আহ, এই এটা হচ্ছে এনাবল হতে একটু সময় নিচ্ছে। সময় নেয়, এই যে এটা লোড হয়ে গেছে, রাইট? এখন এখানে আমি লিখব আচ্ছা। কোড। কি লিখেছি? হুম। কোড। কোড লিখেছেন। দেন জি স্পেস ভাইয়া। দেওয়ার পরে একটা ডট দিব। আচ্ছা। ডট দেওয়ার পরে আহ, আমার সাপোজ এটা আমি ক্লাস 3 এর জন্য ওপেন করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। যাই হোক, আচ্ছা ওটা আমি রিমুভ একটু করে দিলাম। থামাই আপনি ভাইয়া। দেখুন, আপনি দেখুন, না, প্রসেসটা না, দেখুন। আমি যেটা মাঝখানে বলতে চাচ্ছি এই যে গিট ব্যাশটা এই যে ভিজুয়াল স্টুডিও এই কোড এইটার ভিতর যে আপনার ইনস্টল হয়েছে এইটার ভিতর কিভাবে ইনস্টল করব ওইটা না, ওইটা প্রসেসটা না, 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 আপনার এটা এক্সট্রা জাস্ট একটা সফটওয়্যার, এটা জাস্ট ইনস্টল করবেন। এটা ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে ইনস্টল করি আমি। আপনার কম্পিউটারে হ্যাঁ ইনস্টল সেটা করবেন। কিভাবে করব ওইটা একটু যদি দেখাতেন। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে আপনার? আপনি গিট ইনস্টল জি করেননি, এই আছে তো? ভাইয়া। আপনি গিট ইনস্টল করেননি? না, ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ডাউনলোড করেছি, ওটা ইনস্টলও করেছি, গিটও ডাউনলোড করেছি, ওইটাও ইনস্টল করেছি। তাহলে তো কাজ বাট হয়ে আমি গেছে, ভিজুয়াল আর তো কিছু করা স্টুডিওতে লাগবে না। হ্যাঁ, বাট আমার ভিজুয়াল স্টুডিওর এই যে আপনারটা যেমন সরাসরি গিট ব্যাশটা চলে আসছে, আমার ওই অপশনটা আসছে না। ও, আচ্ছা, আচ্ছা। আপনি তাহলে ইনস্টল সঠিকভাবে করা হয়নি। এখানে দেখুন, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে যে দুইটা অপশন আসছে, এটা আপনার আসছে না। হ্যাঁ, এই জি ভাই এইটা আসছে না ভিজুয়াল স্টুডিওর ভিতর। এটা ভিজুয়াল স্টুডিওর ভিতর তো এগুলো আসবে না ভাই। এটা একটা ফোল্ডার, এটা একটা কি ফোল্ডার। আপ এটা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিন। হ্যাঁ, হোম স্ক্রিন। আচ্ছা, আচ্ছা। জি এইখানে ভাই। হচ্ছে আমি যদি একটা ফোল্ডার ওপেন করি, ও ভাই ঠিক আছে বুঝতে পারছি। এখন এই আমি এই ফোল্ডারের ভিতর আমি, জায়গাটা আপনি ধরতে দেখুন, পারিনি। এই ফোল্ডারের ভিতর যখন আচ্ছা, আমি আচ্ছা প্রবেশ ঠিক আছে। করলাম, এইখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে এই অপশন দেখাবে। এটা ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর দেখাবে না, সফটওয়্যারের ভিতর দেখাবে না। জি ভাই বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক এখন কি আছে। দেখাচ্ছে আপনার? একটু চেক করুন। জি ভাই দেখাচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর কারো যদি এই ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে আশা করি সেটা সলভ হয়ে গেছে। ওকে, আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, 1 থেকে 10-এর ভিতর যারা আছেন তারা একটু প্রেজেন্ট বলেন, রোল নাম্বার বলবেন, তাহলেই হবে। 1 থেকে 10-এর ভিতর যারা আছেন তারা বলেন। 1 থেকে 10-এর ভিতর কেউ নেই? দেন 11 থেকে 20-এর ভিতর যারা আছেন তারা একটু তাদের রোল নাম্বারটা বলেন। আসসালামু আলাইকুম স্যার, 12-13 আছি। 12-13, 12
13 কে যারটা শেষে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, 14 আছি। আচ্ছা 12 13 14 দেন ভাইয়া 16। 16। আচ্ছা 1 থেকে 20 এর ভিতরে আর নেই। এখন 21 থেকে ভাইয়া 16 নাম্বার। জি 16 দেয়া হয়েছে। ও 16 নাম্বার, রাইট। 17 তে দেয়া হয়ে গেছিল। ওকে ফাইন। 21 থেকে 26 30 এর ভিতরে। ভাইয়া জি 34 কত এমডি শাকিল আহমেদ কত 34 আচ্ছা আমি যেই রেঞ্জ বলি সেই রেঞ্জের মধ্যে বললে ভালো হয়। আচ্ছা 34 আছেন এমডি শাকিল আহমেদ জি 34 তো উস্মি মন্ডল, 35 হচ্ছে শাকিল আহমেদ। ভাইয়া রুল নাম্বার হচ্ছে যে 34 আর কলাম হচ্ছে ও 35 এটা আচ্ছা 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 দুঃখিত, এটা আমারই ভুল হয়েছে। ওকে 34 হচ্ছে শাকিল স্যার আহমেদ, 33 উস্মি মন্ডল। 20 থেকে 30 এর ভিতরে একজন বললেন কে? শামসুল ইসলাম 25 স্যার। শামসুল ইসলাম 25 25 35। ওকে আর কেউ? আচ্ছা 32 32 32 তো হাদিউল ইসলাম হামিম। নাসিমা আক্তার নিপা। আপনার তো 31। ও 31, আমি এর আগেটাতে 32 দেখলাম। 31। হ্যাঁ এই যে 31। ওকে ওকে ওকে। আর কারো? ওকে আজকের রোল কল এখানে শেষ হলো, আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম লিঙ্কস পর্যন্ত আমরা ছিলাম, তাই তো? এখন লিঙ্ক নিয়ে আমি আজকেও কিছু আলোচনা করতে চাই। লিঙ্কের ব্যাপারে অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি HTML ট্যাগের মধ্যে আমরা কিভাবে একটা লিঙ্ক ইউজ করতে পারি এবং আউটপুটটা কেমন দেখাবে, রাইট? এখন এখানে প্রথমত আমাদের ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ, এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত, গত ক্লাসে আমরা এটা দেখেছি, রাইট? এখন হচ্ছে এই যে টার্গেটেড লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো হিবিজিবি রয়েছে, তাই না? এই হিবিজিবি গুলো হচ্ছে আজকে আমরা বুঝবো কিছুক্ষণের মধ্যে। আর এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সটটা থাকে, এই টেক্সটটা হচ্ছে আউটপুটে শো করে। এখানে ক্লিক করার পরে এইখানে যে টার্গেট লিঙ্কটা থাকে সেই লিঙ্কে কিন্তু চলে যায়, এটা আমরা গত ক্লাসে দেখেছি। ওকে ফাইন। এখন এই যে href এর ভিতরে যে টার্গেটেড লিঙ্কটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল। ওকে এই ইউআরএল এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। প্রথম একটা অংশ হচ্ছে প্রোটোকল, তারপরের অংশটা হচ্ছে হোস্ট। এই হোস্টের মধ্যে আবার আমরা 3টা বা 4টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সাবডোমেইন, এখানে www দিয়েও হতে পারে। প্রত্যেকটা লিঙ্কের মধ্যে www থাকে, কিন্তু যেগুলোর মধ্যে সাবডোমেন থাকবে আপনার সেখানে www নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এটা হচ্ছে ওয়েবসাইটটা যখন আমরা ডিজাইন করি বা হোস্ট করি তখন আমাদের অনেক ধরনের সেটিংস থাকে, সেগুলো বলে দেয়া থাকে। অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে আমরা শো করাই ওয়েবসাইটটাকে সেভাবে শো হয়। যদি www ডট মানে 3টা w এর পরে ডট অ্যাডমিন প্যানেল থেকে দেয়া থাকে, শো করানো হয়, তাহলে আমরা যারা ইউজার নর্মালি আমরা যারা ব্রাউজ করি তারা দেখতে পাই, নতুবা দেখতে পাই না। আচ্ছা এখানে ব্লগ ডট বা অন্য যে কোনো টেক্সট ডটের পরে যেই ডোমেনটা থাকে, এই ডোমেনের আগে যেটা থাকে এই জিনিসটাকে আমরা সাবডোমেন বলি, ঠিক আছে? এই পুরো অংশটা মিলে একটা সাবডোমেনে পরিণত হয়, আর এই পুরো ডোমেনটাকে আমরা বলবো হোস্ট, ঠিক আছে?
আর এখানে এই যে আমরা মেইন একটা জিনিস দেখতে পাচ্ছি, যেমন রামিন, এটা কি লিখছে, জামানি.com, এই পুরোটা হচ্ছে একটা ডোমেইন, ঠিক আছে, মেইন ডোমেইন। আর এই যে মেইন ডোমেইনের শেষে যেটা থাকতেছে, এই যে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি রামিন জামিনি বা ফেসবুক বা হচ্ছে যে কোনো কিছু, এই মেইন অংশটাকে আমরা সেকেন্ড লেভেল ডোমেন হিসেবেও চিনে থাকি। মেইন ডোমেনটাকে আমরা সেকেন্ড লেভেল ডোমেন হিসেবেও চিনে থাকি। একদম শেষে .com যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি, রাইট? আর এরপরে কোলনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে পোর্ট। সব ওয়েবসাইটে আমরা পোর্ট দেখতেও পারি, নাও দেখতে পারি, এটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ফাংশনালিটি বা সেট কিভাবে তারা সেট করে রেখেছে সেগুলো হচ্ছে ডিপেন্ড করে। এই পোর্টটা অনেক লিঙ্কে আপনারা দেখতে পাবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাথ, বা হচ্ছে এই ওয়েবসাইটের মাদার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে। এই ফোল্ডারগুলোকে আমরা পাথ দিয়ে নির্দিষ্ট করে থাকি, ঠিক আছে? এই ফোল্ডারগুলোর যে লোকেশন, এটাকে আমরা পাথ বলে থাকি। তারপরে হচ্ছে এই যে কোশ্চেন মার্কের পরে অনেক কিছু লেখা দেখছেন, এই পুরো অংশটাকে আমরা বলি কুয়েরি সেটিংস, ঠিক আছে? দেন হচ্ছে ফ্রাগমেন্ট। ফ্রাগমেন্ট হচ্ছে যে বুক মার্ক করার ক্ষেত্রে আমরা যেই হ্যাশট্যাগটা ইউজ করি, হ্যাশট্যাগের ফলে এখানে হচ্ছে ওই হ্যাশট্যাগটা চলে আসে লিঙ্কের মধ্যে। আর এটা চলে আসলেই এই হ্যাশট্যাগটাকে আমরা বলবো ফ্রাগমেন্ট, রাইট? তো আমরা পরিচিত হয়ে গেলাম ইউআরএল এর সাথে, ইউআরএল এর বিভিন্ন অংশের সাথে। এখন আমরা আরেকটু বিস্তারিত বা ডিপে ঢুকবো, ঠিক আছে? HTTP, আমরা এখানে কিন্তু দেখলাম HTTPS। তো এটার মূল অংশ হচ্ছে HTTP, মানে প্রোটোকল। এই মূল অংশটা সম্পর্কে জানবো, তারপরে HTTPS কোথা থেকে এলো সেটাও জানবো। ওকে, HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার যে ফুল ফর্ম, এটা থেকে আমরা কিন্তু একটা সহজ জিনিস বুঝতে পারছি, বা একটা টেক্সট এখানে আছে ট্রান্সফার, দ্যাট মিনস এই প্রোটোকলটার কাজ হচ্ছে ট্রান্সফার করা, ঠিক আছে? এটাকে আমরা একটা এরোপ্লেনের সাথে তুলনা করতে পারি। এসটিটিপি হচ্ছে একটা এরোপ্লেন, যে যে হচ্ছে একটা ডাটা বা রিকোয়েস্টকে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিয়ে যায়, স্থানান্তরিত করে, রাইট? তো এটার উদ্দেশ্য একটাই, ট্রান্সফার করা। যেহেতু এটা আমরা এরোপ্লেনের সাথে তুলনা করলাম, সো আমাদের কিন্তু বুঝতে সহজ হচ্ছে। আমাদের যেই এগুলো রয়েছে, যেমন হচ্ছে আমরা একজন ইউজার, এভাবে পৃথিবীতে অনেকগুলো ইউজার রয়েছে। এই ইউজারদের আমরা সাপোজ আমাদের ব্রাউজারে টাইপ করলাম facebook.com। তো আমরা facebook.com-এর ওয়েবসাইটে কিভাবে চলে যাই, আসলে এটা কিভাবে কাজ করে হচ্ছে প্রথমে আমরা আমাদের ব্রাউজারকে আমাদের যে ইউআরএলটা রয়েছে facebook.com, এখানে একটা হিট করি ব্রাউজারে, তখন এটাকে আমরা বলবো HTTP রিকোয়েস্ট। তো ও যেটা করে, এই রিকোয়েস্টটা সার্ভারে নিয়ে যায়। কোন সার্ভারে নিয়ে যায় আমরা যে ইউআরএলটা ব্রাউজারে দিয়েছি, সেই ইউআরএলটা নির্দিষ্ট করে এটা কোন সার্ভারে রয়েছে, যেমন facebook.com এই ডোমেন দ্বারা এটা নির্দিষ্ট করে। এটার পিছনে কিন্তু আইপি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন বলেই আমরা ডোমেইন ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা যে রিকোয়েস্টটা করলাম সেটা ফেসবুকের সার্ভারে যাবে। সার্ভার থেকে আবার সেই ফেসবুকের যে ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলো আমার ব্রাউজারে এসে কিন্তু মানে চলে আসবে। আমার ব্রাউজারে আসার পরে সেটা ডাউনলোড হবে। ফার্স্ট অফ অল আমরা যখন কোনো কিছুর জন্য ব্রাউজারে এন্টার করি, তখন কি হয়, প্রথমে ডাটার রিকোয়েস্টটা যায় সার্ভারে, সার্ভার থেকে ডাটাগুলো আসার পরে আমার যে কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারে বা আমার যে ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজারে ফাইলগুলো বা ডেটাগুলো হচ্ছে ডাউনলোড হয় প্রথমত। এই যে কাজটা করলো, আমার রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত নিয়ে গেল এবং সার্ভার থেকে ডাটাগুলো নিয়ে আসলো। এই যে নিয়ে গেল, রিকোয়েস্ট নিয়ে গেল এবং ডাটা নিয়ে আসলো, এই কাজটা করে মূলত HTTP, ঠিক আছে? বাকি অংশটুকু আপনারা পড়ে নেবেন, এটার ফাংশনালিটি কি, ঠিক আছে? এই সব আমি বাংলায় আপনাদের কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? আর সিকিউর ভার্সনটা হচ্ছে HTTPS, এটার ফুল ফর্ম হচ্ছে
এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা মূলত এসএসএল এবং টিএলএস এর মাধ্যমে আমাদের ইনক্রিপশন করে থাকে, ঠিক আছে। তো যেই ওয়েবসাইটগুলো এনক্রিপ্ট করা রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে HTTPS এই লেখাটা আপনারা খুঁজে পাবেন। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে পারি, একটা এক্সাম্পল দেখাতে পারি। ওকে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। সাপোজ এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম, ঢুকার পরে ইউআরএলটা কপি করলাম, রাইট। ইউআরএলটা কপি করার পরে এটা আমি নোটপ্যাডে পেস্ট করে দিলাম। একটু বড় করি আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন HTTPS লেখা রয়েছে, রাইট। দ্যাট মিনস আমার ওয়েবসাইটটা এনক্রিপ্ট করা রয়েছে। এটা সহজেই যে কোনো হ্যাকার এটা কি করতে পারবে না, ডিক্রিপ্ট করে হ্যাক করে ফেলতে পারবে না। বা আমার একটা সার্ভারে তো আমার এই ডেটাগুলো রাখা আছে, তাই না? একটা সার্ভারে যেহেতু আমার এই ডেটাগুলো রাখা রয়েছে, এই ডেটাগুলোর অ্যাক্সেস একজন হ্যাকার পাবে না সহজে, এনক্রিপ্ট করা রয়েছে। এখন একটা ওয়েবসাইট হ্যাক করা কত সহজ এবং কত কঠিন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই যে আমার অ্যাস রয়েছে, এই অ্যাসটা মানে এই ওয়েবসাইটটা যে এনক্রিপ্ট করা রয়েছে এটা কত ভালোভাবে এনক্রিপ্ট করা আছে। এটা যত ভালোভাবে এনক্রিপ্ট করা থাকবে এটা হ্যাক করা তত কঠিন হবে, ঠিক আছে। এই যে মাঝে মাঝে আমরা দেখি না, ফেসবুক ডাউন হয়ে যায়, গুগল ডাউন হয়ে যায়, বা হ্যাক হয়ে যায়। এগুলো হচ্ছে এই হ্যাকারদের কাজ মূলত। আচ্ছা, আমরা বুঝতে পারলাম তাহলে এই যে HTTP এবং HTTPS এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, এবার পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা দেখব www এটার মানেটা কি। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কম্পিউটার আওয়াজ দিয়েছে, যাই হোক। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এটার কাজ হচ্ছে, সাপোজ ও হচ্ছে মিস্ত্রি, ওর কাজ হচ্ছে HTTPর মাধ্যমে মানে এরোপ্লেনের মাধ্যমে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে গিয়ে, আচ্ছা প্রথম থেকে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখানে হচ্ছে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে গিয়ে ইন্টাররিয়েক্ট করা বা হচ্ছে হাইপার টেক্সট যে ডকুমেন্টগুলো রয়েছে মানে HTML যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলোকে একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করা। এই www ডটের কাজ হচ্ছে এটা, রাইট। এটা তৈরি করেছিল 1989 সালে টিম বার্নার্স-লি। ওকে, এই যে প্রেজেন্টেশনটা বা স্লাইডগুলো এগুলো হচ্ছে PDF আকারে আপনাদের প্রোভাইড করা হবে। বাকিগুলো ডেফিনেশনগুলো পড়ে নেবেন, আমি বাংলাতে আপনাদের সহজভাবে জাস্ট বুঝতে সহযোগিতা করছি, ঠিক আছে। টিএলডি মিনস হচ্ছে টপ লেভেল ডোমেন। এটা আপনাদের আগেই আমি বলেছি টিএলডি মানেটা কি। এটা হচ্ছে সাপোজ এই যে সুজন মির ডট মি, এই যে ডট মি যেটা, এটাই হচ্ছে মূলত টিএলডি বা টপ লেভেল ডোমেন। এখন টপ লেভেল ডোমেন হচ্ছে অনেকগুলো থাকতে পারে, সেটা হচ্ছে .com, .org, .net, .info, এমন আরও অনেক ধরনের থাকতে পারে। যেমন কান্ট্রি লেভেল ডোমেন হচ্ছে .bd, .pk, .in, .uk, .us, এগুলো হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেন বা হচ্ছে কান্ট্রি লেভেল TLDS। ওকে ফাইন, TLDS সম্পর্কে আর বিস্তারিত না বলি। এবার আমরা ইউআরএল এর বিভিন্ন পার্ট সম্পর্কে জানলাম। এবার জানবো
ইউআরএল মূলত কত প্রকার হতে পারে? এটা মূলত দুই প্রকারের হতে পারে, একটা অ্যাবসলিউট ইউআরএল, একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। ঠিক আছে, তো অ্যাবসলিউট ইউআরএল এর কাজ কি? অ্যাবসলিউট ইউআরএল এর কাজ এবং রিলেটিভ ইউআরএল এর কাজ আমরা একটু হাতে কলমে দেখতে চাচ্ছি। ওকে, অ্যাবসলিউট ইউআরএল হচ্ছে মূলত যেটা করে সেটা হচ্ছে আপনার রিসোর্স, দেন হচ্ছে প্রোটোকলগুলো আর সহ, ডোমেইন নেম সহ, ফাইল পাথ সহ যে একটা কমপ্লিট ইউআরএল, আমরা এক্সাম্পলগুলো দেখে আসলাম পূর্বে, এই কমপ্লিট ইউআরএল এর যে প্যাথ বা হচ্ছে ফুল ইউআরএলটা, এটাকে আমরা বলি অ্যাবসলিউট ইউআরএল। ঠিক আছে, তো অ্যাবসলিউট ইউআরএল সম্পর্কে আমরা একটু এক্সাম্পল দেখে আসি এগুলো। দুঃখিত, আমি ভুল ক্লিক করে ফেলেছি। আমরা লোড হতে একটু সময় দিব, একসাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন থাকলে যে প্রবলেমটা হয় আসলে। আচ্ছা, index.html নামে আমি একটা ফাইল ওপেন করলাম। এখানে হচ্ছে HTML5 এর যে আমার বেসিক লেআউটটা, সেটা বা স্ট্রাকচারটা, সেটা এখানে নিয়ে আসবো। কাজ করতে সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি নিয়ে আসবো। ইউআরএল নিয়ে আমরা প্রথমত কাজ করবো, এটা নিয়ে না। আমরা কি দেখতে চাচ্ছিলাম? অ্যাবসলিউট ইউআরএল এবং হচ্ছে রিলেটিভ ইউআরএল, তাই না? এটা আমরা একটু হাতে কলমে দেখে নিই। আচ্ছা, অ্যাবসলিউট ইউআরএল হচ্ছে মূলত শর্ট কিগুলো কাজ করছে না, ঠিক আছে, আমরা নর্মালি নিয়ে নিই। href এখানে থাকে আমরা জানি। ঠিক আছে, এখন এখান থেকে আমি কপি করে একটা লিংক নিয়ে আসলাম, রাইট? এই লিংকটা আমি এখানে নিয়ে এসেছি, href এর ভিতরে এই লিংকটা দিয়ে দিয়েছি। তার মানে এই লিংকটা হচ্ছে আমার একটা কমপ্লিট ইউআরএল, রাইট? এই কমপ্লিট ইউআরএল যত থাকবে https সহ, সেগুলোকে আমরা বলি কি? অ্যাবসলিউট ইউআরএল।
আর রিলেটিভ ইউআরএল কি? রিলেটিভ ইউআরএল হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আমি ক্লাস 3 নামে আরেকটা ফাইল ওপেন করব, class3.html নামে একটা ফাইল ওপেন করব। দেন এখানে HTML5 এর যে সিনট্যাক্সটা সেটা নিয়ে আসবো এখানে। এবার ইন্ডেক্সে চলে আসি। ইন্ডেক্সে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এখানে দিলাম ক্লাস 3 নামে যেই ফাইলটা রয়েছে আমাদের HTML ফাইলটা, সেটা এখানে লিঙ্ক করতে চাচ্ছি। এটা কিভাবে আমরা লিঙ্ক করতে পারি? একদম মানে সহজ, সেটা হচ্ছে এই যে ক্লাস, আচ্ছা ক্লাস 3 লেখা হয়নি এখানে, class.html লেখা হয়েছে জাস্ট। ক্লাস 3 যে এটা রয়েছে এটাকে আমরা জাস্ট এখানে কি করে দেব? লিঙ্ক আপ করে দেব। এখানে লিখি ক্লাস 3 এখানে জাস্ট একটা h1 ট্যাগ নিয়ে আমরা ট্যাগের ভিতরে লিখি this is class 3 file, ঠিক আছে? এটা বোঝার জন্য। এখন আমাদের যে ইন্ডেক্স রয়েছে এখানে ক্লাস 3 যেই টেক্সটটা দিলাম এই টেক্সটটাই হচ্ছে লিঙ্ক হয়ে হবে। এইটাকে আমি এই ক্লাস 3 এর সাথে লিঙ্কিং করতে চাচ্ছি। তখন আমি নর্মালি ক্লাস 3 যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা, পুরো ফাইলটার নেমটা এখানে দিয়ে দিব। নেমটা href এর ভিতরে যদি দিয়ে দেই তাহলেই কিন্তু এটা লিঙ্কিং হয়ে যাবে। আচ্ছা লিঙ্কিং যে হলো, এই লিঙ্কটা হয়েছে কিনা সঠিকভাবে এটা আমরা দেখে আসি। ওকে, এখানে ওপেন হয়ে যাবার কথা, সময় নিচ্ছে। যাই হোক, আমরা সময় নিলেও নিজেরাই এটা ওপেন করতে পারি। ওকে, এটা ওপেন হয়ে গেছে নিজে নিজে, সো নিজেরাই ওপেন করার প্রয়োজন নেই। এটা যদি ওপেন হতে সময় নেয় আপনারা হচ্ছে এটা নিজে নিজে ওপেন করতে পারবেন। সেই প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি VS কোড ইউজ করেন। সো সেটা দেখাচ্ছি না, ভবিষ্যতে প্রবলেম হলে দেখানো যাবে। আচ্ছা, এই যে পার্সোনাল পোর্টফোলিও যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট লিঙ্ক, তাই না? আমি এটাকে ব্রেক করে দিব। ব্রেক করে দিলে এটা নেক্সট লাইনে চলে যাবে। এখন আমরা এই যে ক্লাস 3 দেখতে পাচ্ছি, একটু বড় জুম করে দেখাচ্ছি আপনাদের। পার্সোনাল পোর্টফোলিও, এখানে যখনই আমি ক্লিক করব এটা কিন্তু সুজন মির যে আমার পার্সোনাল ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে যাচ্ছে। কিন্তু যখন আমি ক্লাস 3 তে ক্লিক করব তখন কিন্তু এই যে ক্লাস 3 নামে যে আমরা HTML ফাইলটা তৈরি করেছিলাম সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এভাবে এখানে আমরা টার্গেট দিতে পারি, টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করতে পারি, দুটোর মধ্যেই। এতে হচ্ছে নতুন একটা ট্যাবের মধ্যে সে ওপেন হবে। এই কাজগুলো আমরা দেখেছি ভবিষ্যতে পাস্টে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এটা। এখন যদি ক্লাস 3 তে ক্লিক করি ও নতুন একটা ফাইল ওপেন হবার কথা। আচ্ছা, এটা নতুন ফাইলে ওপেন হয়নি, লোড হয়নি হয়তো, এজন্য ওপেন হয়নি। কিন্তু অবশ্যই এটা নতুন একটা ট্যাবেই ওপেন হবে ক্লাস 3 তে ক্লিক করলে। সঠিকভাবে লোড হয়নি। নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এইভাবে কিন্তু আমাদের লিঙ্কগুলো মূলত কাজ করে। আর আমরা দেখে নিলাম কোনটা অ্যাবসলিউট ইউআরএল আর কোনটা রিলেটিভ ইউআরএল। রিলেটিভ ইউআরএল এ মূলত আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল রয়েছে সেই ফাইলগুলো একটার সাথে আরেকটার
লিঙ্ক করে দিতে পারি। এই যে নিজেদের মধ্যে লিঙ্কিং করা, এই নিজেদের মধ্যে লিঙ্কিং করাটাকেই আমরা বলি রিলেটিভ ইউআরএল। আর অ্যাবসলিউট ইউআরএল হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে একটা ফাইল নাই বা আমাদের ওয়েবসাইটের মধ্যে ফাইল নাই, কিন্তু আমি অন্য একটা ওয়েবসাইটের ফাইলের সাথে লিঙ্ক করতে যখন চাইবো তখন আমরা অ্যাবসলিউট লিঙ্ক ইউজ করব। নতুবা আমরা রিলেটিভ লিঙ্ক ইউজ করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে যত ধরনের ফাইল থাকবে একটার সাথে আরেকটা লিঙ্কিং করার জন্য। এই হচ্ছে আমাদের অ্যাবসলিউট ইউআরএল এন্ড রিলেটিভ ইউআরএল। ওকে, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। আর রিলেটিভ ইউআরএল আমরা মূলত ইউজ করি হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ফোল্ডারের মধ্যে একের অধিক যখন ফাইল থাকবে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে যুক্ত করার জন্য বা লিঙ্কিং করার জন্য, অথবা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলোকে আমরা যুক্ত করতে পারি হচ্ছে এই ধরনের রিলেটিভ ইউআরএল এর মাধ্যমে। ঠিক আছে, রিলেটিভ ইউআরএল এর মাধ্যমে আমরা যুক্ত করতে পারি এবং এটার জন্য আমাদের পাথ সিস্টেম জানা খুব জরুরি। আমরা ভবিষ্যতে এটা দেখব। ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী ধাপে। এবার হচ্ছে একটা লিংকের মধ্যে টাইটেল আমরা অ্যাড করতে চাইলে তখন কি হবে, মানে কি যুক্ত করব। সাপোজ ক্লাস 3-তে আমি একটা যুক্ত করতে চাচ্ছি, টাইটেল যুক্ত করতে চাচ্ছি। এটা মূলত কি কাজ করবে? টাইটেল মূলত কাজ করবে টুল টিপের মতো। সাপোজ আমি ওয়েব পেজে যাচ্ছি, এখানে হোভার করলেও কি কোনো টুল টিপ কি আসতেছে না। যখন আমি কোনো টুল টিপ অ্যাড করতে চাইবো এটার মধ্যে, একটা লিংকের মধ্যে টুল টিপ যখন অ্যাড করতে চাইবো তখন আমরা টাইটেল ইউজ করব। সাপোজ এখানে টাইটেল ইউজ করছি দিস ইজ ক্লাস 3, রাইট? এইভাবে হচ্ছে আমি এটাকে ফাইলটাকে সেভ করে নিব। সেভ করার পরে এখানে কিন্তু দেখতে পাবো হোভার হচ্ছে, দেখতে পাচ্ছি দিস ইজ ক্লাস 3 টুল টিপ কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, আমি নেক্সট টপিকে জাম্প করছি। এক্সটার্নাল বুকমার্ক। আমরা বুকমার্ক কিন্তু দেখেছি, এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সটার্নাল বুকমার্ক করতে পারি। সাপোজ ক্লাস 3-তে অনেকগুলো পার্ট রয়েছে, ঠিক আছে? দিস ইজ H1 পার্ট। দেন হচ্ছে আমি এখানে একটু স্পেস ইউজ করতে চাচ্ছি। স্পেস ইউজ করার জন্য এখানে প্যাডিং অ্যাড করব 500 পিক্সেল। দেন আমি লিখবো, আচ্ছা প্যাডিং যেহেতু দিব একটু বেশি করে দেই যাতে এটা অনেক নিচে চলে যায়, তাহলে আমাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। এখানে আমি একটা h2 ট্যাগ অ্যাড করতে চাই, যেখানে আমি লিখব এক্সটার্নাল বুকমার্ক। ওকে, এখন আমি এখানে জাস্ট একটা আইডি দিব। আমরা জানি সবাই বুকমার্ক ইউজ করতে হলে আমাদের অবশ্যই আইডি থাকতে হয় সেই এলিমেন্টটির। ওকে, এখন এটার মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিব, সাপোজ ext বুকমার্ক। ঠিক আছে, এই আইডিটা আমরা কপি করে নিলাম। দেন আমরা ইন্ডেক্সে চলে আসি। এক্সটার্নাল বুকমার্ক হিসেবে কিছু আমরা যেহেতু দেখাবো, এখন এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা মূলত বুকমার্ক করতে চাচ্ছি অন্য একটা ফাইলের অন্য একটা পোর্শনকে, তাই না? তো আমরা কোন ফাইলে প্রথমে বুকমার্ক করতে চাই সেটা আমাদের নির্দিষ্ট করে বলে দিতে হবে। আমরা ক্লাস 3 বুকমার্ক করতে চাই এবং আমাদের বুকমার্কটা আমরা কপি করে নিয়ে এসেছিলাম, এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে লিখি ক্লিক টু
see external bookmark, ঠিক আছে? যখনই এখানে ক্লিক করব আমরা তখনই এক্সটার্নাল বুকমার্ক শো হবে। ওকে, এখানে আমরা এখন একটা ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সটার্নাল যে বুকমার্ক এই পোর্শনটাতে অটোমেটিক চলে এসেছে। এই ওয়েবসাইটটা যখনই লোড হবে, সাপোজ ক্লাস 3-তে আমরা যাই, ক্লাস 3 যখন লোড হলো প্রথমে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দিস ইজ ক্লাস 3 ফাইল, দেন অনেক নিচে গেলে অনেক 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 নিচে যেতে থাকি স্ক্রল করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল বুকমার্ক। কিন্তু আমরা যখনই এইখানে ক্লিক করব ক্লিক টু সি এক্সটার্নাল বুকমার্ক, আমরা ডিরেক্টলি কিন্তু এই পোর্শনটাতে চলে যাচ্ছি। দ্যাট মিনস আমাদের বুকমার্ক সফল হয়েছে। সফল যে হয়েছে এটা বোঝার জন্য উপরেও আমরা লিঙ্কে দেখতে পাচ্ছি এখানে হ্যাশট্যাগের মধ্যে ext বুকমার্ক নামে একটা লেখা চলে এসেছে। এটা হচ্ছে আমাদের আইডি ছিল। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি আমাদের এক্সটার্নাল বুকমার্কটি সফলভাবে কাজ করছে। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল বুকমার্ক। এখন নেক্সট টপিকে চলে যাই আমরা, ইমেজ। ওকে, লিঙ্ক সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জেনে নিয়েছি। আমরা আরও ভালো লিঙ্কিং করতে পারবো, বিশেষ করে রিলেটিভ যেই লিঙ্কিংগুলো বা ইউআরএলগুলো এগুলো করতে পারবো পাথ মডিউল সম্পর্কে জানার পরে। মডিউল বলতে পাথ সিস্টেম, কিভাবে একটা পাথ কাজ করে, কিভাবে আমাদের ইউআরএলগুলো রিলেটিভ ইউআরএলগুলো আমরা সাজাবো সেই পাথের মাধ্যমে, এগুলো পাথ জানার পরে আরো ভালো জানতে পারবো। আজকে যে পর্যন্ত জেনেছি সেটাই যথেষ্ট লিঙ্ক জানার জন্য। ওকে, এবার আমরা ইমেজে চলে আসি। ইমেজ, একটা ওয়েবসাইটে ইমেজ যদি আমি যুক্ত করতে চাই তখন আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। এই আইএমজি ট্যাগটাকে বলা হয় ইন্টি ট্যাগ, বা হচ্ছে এটা কি বলে, যাই হোক এটার ইন্ট ট্যাগ নেই, এটার একটা নাম রয়েছে, ঠিক আছে? যেই ট্যাগগুলোর ইন্ট ট্যাগ থাকে না সেই ট্যাগগুলোর একটা আলাদা নাম থাকে, যাই হোক সেটা মনে পড়ছে না। ইমেজ ট্যাগের কোনো ইন্ট ট্যাগ নেই, এটা আমরা জেনে রাখি। ইন্ট ট্যাগ বলতে ক্লোজিং ট্যাগও বলে থাকি আমরা। আর এটার যেহেতু ইন্ট ট্যাগ নেই সুতরাং এটার কোনো কিন্তু টেক্সট ডকুমেন্ট বা অন্য কোনো ডকুমেন্ট থাকে না, ঠিক আছে? তাহলে আমরা ইমেজ ট্যাগ ইউজ করতে হলে আমাদের দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই ইমেজ ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, নতুবা ইমেজ ট্যাগ সঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে? একটা ট্যাগ, একটা অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, আরেকটা হচ্ছে অল্টার, রাইট? এখন এটা আমরা হাতে কলমে দেখে নেব। আমাদের এই ইসের ভিতরে, ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে। ক্লাস 3 যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে। সেখানে কিছু এখানে কিছু রয়েছে, কি বলে, কিছু ইমেজ রয়েছে, সেটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই ইমেজ ফোল্ডারের বাইরে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, মুভ করো। ওকে, ইমেজ ফোল্ডারের বাইরে চলে আসলো, ঠিক আছে? এখন আমরা ইজিলি একটা ইমেজ কি আমাদের ওয়েব পেজে শো করতে পারবো। ওকে, ফাইন। আইএমজি ট্যাগটা দিব। আমি আগেই বলেছি দুইটা অ্যাট্রিবিউট এখানে মাস্ট বি থাকতে হবে, সেটা হচ্ছে সোর্স অ্যান্ড অল্টার, ঠিক আছে? এখন সোর্সের মধ্যে আমরা কি করব, আমরা যেই ইমেজটা শো করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে লিখে দেব, সেই ইমেজটার নাম এবং হচ্ছে এক্সটেনশন সহ। আমি এটাকে রিনেমে যাচ্ছি, দেন ফুল অংশটা কপি করছি, কপি করার পরে সোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি, দেন অল্টার, এটা হচ্ছে মূলত যেটা কাজ করে সেটা, এটার ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে হচ্ছে আমার ইমেজটা যদি ওয়েব পেজে শো না হয় কোনোভাবে তখন
এই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে ইমেজ ট্যাগের ভিতর। যেহেতু ইমেজ ট্যাগটা দিয়েছি, অবশ্যই ট্যাগের মধ্যে কিছু না কিছু শো করাতে হবে। আর সেই শোটা করাতে আমরা যদি ব্যর্থ হই, ইমেজ যদি শো করাতে ব্যর্থ হই, তখন এই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে যা থাকবে সেটা কিন্তু ইমেজের পরিবর্তে শো করবে। ঠিক আছে, এটাকে আমি দিয়ে দিতে পারি 6 parts of URL। এখন আমি এটা যখনই সেভ করব, সেভ করার পরে আমার ক্লাস 3 তে আমরা চলে এসেছি। আমি ইন্ডেক্সে চলে যাই আবার। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা ইমেজ যুক্ত হয়েছে। আমি এটা একদম রিসেট করে দেই। রিসেট করার ফলে আমাদের এখানে যেটা আসলো, আচ্ছা আমি এটা হচ্ছে ক্লিক টু সি এক্সটার্নাল বুকমার্কের উপরে দিয়েছি নাকি, উপরে দেয়নি, তাও এটা নিচে গেলে কিভাবে? এটা অ্যাবনর্মাল আচরণ। আমরা যখন কাজ করব তখন এই আচরণগুলো করবে না, কারণ আমরা আরো সাজানো গুছানো ভাবে কাজ করব। ঠিক আছে, এটা মূলত এই যে ক্লিক টু সি এক্সটার্নাল বুকমার্কের পরেই এসেছে, সাইডে এসেছে আর কি। আমরা ব্রেক যেই এটা রয়েছে, ট্যাগটা রয়েছে, সেটা এখানে যদি ইউজ করি তখন কিন্তু ইমেজটা আবার নিচে চলে যাবে। সো কনফিউজড হওয়ার কিছু নেই, জাস্ট কাজ করতে থাকবেন। প্রবলেম হলে তো আমি আছি। নিচে কিন্তু চলে এসেছে। ওকে ফাইন, এটা কিন্তু একটা ইমেজ আমরা যুক্ত করলাম আমাদের ওয়েব পেজের মধ্যে। ঠিক আছে, এভাবে আপনারা ইমেজ যুক্ত করবেন। আমি যে হোমওয়ার্কের জন্য একটা পিডিএফ আপনাদের প্রোভাইড করব, সেই পিডিএফে কিন্তু আপনাদের ডিটেলস লেখা থাকবে কি কি কাজ করতে হবে। মূলত কাজ কিন্তু ওইগুলোই করতে হয় যেগুলো আমি ক্লাসে দেখাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ইমেজ সাপোজ একটা ভুল করি, এই যে ইউআরএল লেখাটা রয়েছে এখান থেকে এল কেটে দিই। এখন যেহেতু আমি ভুল সোর্স ইমেজের যে নেমটা এটা ভুল দিয়েছি, সুতরাং ইমেজটা কি শো করবে? করবে না। ইমেজের পরিবর্তে কিছু একটা শো করবে। এখানে আমি দেখতে পাচ্ছি ইমেজের পরিবর্তে 6 পার্ট অফ ইউআরএল এটা শো করছে। এটা কোথা থেকে শো করছে? অল্টারনেটিভ টেক্সটে আমি যা দিয়েছি সেখান থেকে, রাইট? এভাবেই কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমাদের ইমেজ যুক্ত করতে হয়। আমি নেক্সট টপিকে চলে যাব, দেখি নেক্সট টপিকে কি রেখেছি। ওকে, আমাদের ইমেজের আরো কিছু কাজ শিখবো আমরা। ইমেজে এখানে কি রয়েছে, উইথ অ্যান্ড হাইট সম্পর্কে জানবো। ওকে, এখন আমি এখানে একটা, আচ্ছা ইমেজটা আগে ঠিক করে নিই। ইমেজের যেহেতু এখানে এল কেটে দিয়েছি, সো ও শো করছে না ইমেজটাকে। এখন কিন্তু ইমেজটা শো হবে। ঠিক আছে, ইমেজটা কিন্তু শো করছে। এবার ইমেজটা সাপোজ অনেক বড় দেখাচ্ছে, আমি চাচ্ছি ইমেজটাকে আরো ছোট করে দেখাতে। ঠিক আছে, ইমেজটাকে যদি আমি আরো ছোট করে দেখাতে চাই, এটার ওয়েট দিয়ে দিব আমি, এটার ওয়েট দিয়ে দিব সাপোজ আমি 500 দিয়ে দিলাম, তাহলে ও 500 পিক্সেল জায়গা দখল করবে। কত জায়গা দখল করবে? 500 পিক্সেল। ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। আবার আমি যদি এটাকে 1000 পিক্সেল করে দেই, তো ও 1000 পিক্সেল জায়গা দখল কিন্তু করবে। ঠিক আছে, আমরা আমাদের যে ইমেজ ট্যাগ, এই ট্যাগের মধ্যে যে উইথ অ্যাট্রিবিউটটা রয়েছে, এই উইথ অ্যাট্রিবিউটে এই ধরনের কত পিক্সেল জায়গা দখল করতে হবে সেটা উল্লেখ করে দিতে পারি। ঠিক তেমনি ভাবে আমি তো উইথ উল্লেখ করে দিচ্ছি, মানে হচ্ছে এটা পাশ কতখানি হবে। ঠিক আছে, পাশ বলতে এটা দৈর্ঘ্য কতখানি হবে এটা বুঝতে পারি আমরা, মানে এই দিক থেকে এক্স অক্ষ বরাবর এটা কত জায়গা দখল করবে, এটাও আমরা উইথ দিয়ে ডিফাইন করে থাকি। ওকে, এবার আমরা হাইট মানে ওয়াই অক্ষ বরাবর আমরা এটা কতটুকু জায়গা দখল করবে বলে দিতে পারি।
এখানে সাপোজ আমি 400 পিক্সেল জায়গা দখল করব সেটা চাচ্ছি, তখন আমাকে এখানে চলে আসতে হবে। দেখি 400 পিক্সেল জায়গাও দখল করেছি কিনা। আচ্ছা, যেহেতু 400 পিক্সেল দিয়েছি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে সাপোজ 800 পিক্সেল করে দিই। একটু রিলোড করে নেই। অনেকটা সময় নিয়ে নিচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ও এই দিক থেকে 1000 পিক্সেল জায়গা দখল করেছে, আর ওয়াই অক্ষ বরাবর সে জায়গা দখল করেছে ঠিক 800 পিক্সেল, যেটা আমরা ডিফাইন করে দিয়েছি, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা একদম চ্যাপ্টা হয়ে গেছে। তো এটা কখনোই ভালো কোনো কি বলে প্র্যাকটিস না, রাইট? উইড এবং হাইট একসাথে আপনারা কখনো ইউজ করবেন না, হয় উইড ইউজ করবেন নতুবা হাইট ইউজ করবেন। আর উইড হাইট ইউজ করলেও আমাদের হচ্ছে সিএসএস এর মাধ্যমে ইউজ করবেন। এখানে উইড হাইট বলে দেওয়া ভালো প্র্যাকটিস না, এই কাজগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করব। কিন্তু যেহেতু আমরা এসটিএমএল শিখছি, এসটিএমএল এ যেহেতু এটা ইউজ করা যায় আমরা দেখে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তীতে আমরা কি দেখব দেখে নিই। হ্যাঁ, অ্যানাদার ফোল্ডারে ইমেজ থাকলে সেই ইমেজটা আমরা কিভাবে শো করতে পারি সেটাই এখন আমরা দেখে নিব। আচ্ছা, সময় যেহেতু কম আমি এখন একটু দ্রুত দেখাবো। এখানে আর কতক্ষণ সময় রয়েছে? 4 মিনিট, রাইট? ওকে, অ্যানাদার ফোল্ডার থেকে ইমেজ আমরা যুক্ত করতে পারি, যেমন হচ্ছে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, image from another folder, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, আর অ্যানাদার ফোল্ডার থেকে আমরা একটা ইমেজ যুক্ত করি। অ্যানাদার ফোল্ডার বলতে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, তাই সেই ফোল্ডারের নাম দিতে হবে, দেন স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইমেজ এখানে রয়েছে, প্রোগ্রামিং ডট জিআইএফ অ্যান্ড ওয়ার্কপ্লেস ডট জেপিজি। সো এই ফাইলের পুরো নামটা আমাকে দিতে হবে। এখানে আমি চাচ্ছি ওয়ার্কিং প্লেস নামে যেই ইমেজটা রয়েছে সেটা শো করতে, আর এখানে লিখছি ওয়ার্ক প্লেস অল্টারনেটিভ টেক্সট হিসেবে। আমি এটাকে সেভ করব এবং ব্রাউজারে দেখে আসবো আমার ইমেজটা সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা। আমার ইমেজটা সঠিকভাবে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে অ্যানিমেটেড ইমেজ অন অ্যানাদার সার্ভার অর ওয়েবসাইট। এটা আমরা একটু দেখে আসি, অন্য সার্ভার অথবা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি। সাপোজ আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমার ওয়েবসাইটের যে এই ইমেজটা রয়েছে এই ইমেজে আমি ক্লিক করব। প্রথমে আমি এই ইমেজে কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার প্রয়োজন নাই, মূলত এই ইমেজের উপরে আমার যে মাউসটা রয়েছে সেখানে হচ্ছে আমি হোভার করব। আচ্ছা, ক্লিক করাতে কি এটা 1 মিনিট অপেক্ষা করবেন, এটা লোড হচ্ছে। আচ্ছা, এই ইসের মধ্যে আমি মূলত যে জিনিসগুলো দেখাবো আপনাদের ঠিক করেছিলাম, যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখাচ্ছি, বাকি কাজটুকু আমরা নেক্সট ক্লাসে দেখব, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমি মাউসটা এই ইমেজের উপর নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবো কপি ইমেজ অ্যাড্রেসেস।
একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এতে হচ্ছে আমার ইমেজের অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এবার আমি এডিটরে গিয়ে যেটা করব, ইমেজ ফ্রম অ্যানাদার ওয়েবসাইট। এবার হচ্ছে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এখানে হচ্ছে যার ইমেজ যুক্ত করেছি তার নাম লিখে দিচ্ছি। এবার সেভ করলেই আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমার যে প্রোফাইলের ইমেজটা সেটা এখানে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, কিন্তু আমাদের ফোল্ডারের মধ্যে আচ্ছা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি শেষ করছি। ওকে, আমাদের এই ফোল্ডারের মধ্যে কিন্তু কোনো সুজন মীর নামে বা হচ্ছে আমার কোনো পিকচার নেই, কিন্তু এটা আমি আমার ওয়েবসাইট থেকে এখানে শো করছি, রাইট? আমার এখানে ওয়েবসাইট থেকে এখান থেকে আমি লিঙ্কটা হচ্ছে এখানে শো করছি, ঠিক আছে? তো ইমেজ অ্যানাদার ওয়েবসাইট থেকে কিভাবে আমরা যুক্ত করব সেটা দেখে নিলাম। বাকি কাজগুলো আমরা দেখে নিব হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর আপনারা যেভাবে মূলত এগুলো ক্যাপশনগুলো লিখেন সেটা বেশিরভাগ মানুষেরটাই ভুল শো করে, সেটা আমরা একটু দেখে নেই এক্সটার্নাল এসে গিয়েই। আচ্ছা, আমরা সাহাল একাডেমি গ্রুপে চলে যাচ্ছি। সাহাল একাডেমি গ্রুপে যাওয়ার পরে আপনাদের কিছু পোস্ট আমরা খুঁজে বের করি। সাপোজ হচ্ছে এই যে একটা আরেকজন প্রশ্ন করেছিলেন এখানে, ইমেজগুলা দেখতে পান, এটা কি আমাদের ওয়েব ডিজাইনের কিনা? না, এটা ওয়েব ডিজাইনের না, এটা গ্রাফিক্স ডিজাইনের। জিডি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য, এবং আমাদেরগুলা যেটা হচ্ছে ডাব্লিউডি দিয়ে শুরু হয়, ডাব্লিউডি হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য। আমি এই হ্যাশট্যাগে ক্লিক করি। আপনাদের যেই হোমওয়ার্ক রয়েছে, যে 2 নং ক্লাসে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটার হ্যাশট্যাগ হচ্ছে এটা। এখন এই হোমওয়ার্কটা কে কে জমা দিয়েছেন এই হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন কিন্তু এখানে দেখাবে না, কারণ একটাই, আপনাদের হ্যাশট্যাগ কিন্তু ভুল রয়েছে। হ্যাশট্যাগে ভুল হলে কিন্তু আপনার যে হোমওয়ার্কটা সেটা কাউন্ট করা হবে না। দ্যাট মিন্স আপনি হোমওয়ার্ক জমা দিলেন, কিন্তু আমি এখানে হোমওয়ার্ক না পেলে কিন্তু আপনার হোমওয়ার্কটা আমি কাউন্ট করবো না বা কাউন্ট করতে পারবো না। গ্রুপ থেকে খুঁজে খুঁজে বের করা সম্ভব হবে না। কিছুদিন পর অনেক ধরনের পোস্ট জমা হবে যেগুলো খুঁজে খুঁজে বের করা প্রায় অসম্ভব এবং বিরক্তিকর একটা কাজ। সুতরাং আপনাদের হ্যাশট্যাগ ভুল হলে কিন্তু আপনাদের হোমওয়ার্কটি কাউন্ট হবে না, ঠিক আছে? আর আপনাদের কার কি সমস্যা রয়েছে এটা দেখাতে কিন্তু আমি যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এখানে পিন পোস্ট আছে, পিন পোস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবলেম সাবমিশন ফর্ম। এখানে ক্লিক করব, যে কোনো প্রবলেমে পড়লে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফর্মটা ফিল আপ করে আপনাদের প্রবলেমটা জানাবেন। এখানে ফাইল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ফাইল আপলোড করে হচ্ছে আমার সাথে প্রবলেমটা শেয়ার করতে পারবেন, ভিডিও শেয়ার করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করে প্রবলেমের ডিটেলসও লিখতে পারেন। এগুলো হচ্ছে কোনো ফাইল আপলোড না করেও আমি বুঝতে পারি যাতে আপনার প্রবলেমটা, এর জন্য আপনার যা যা পাঠানো প্রয়োজন আমাকে পাঠাবেন, আমি সেগুলো দেখে আপনাকে কিন্তু সলিউশনটা বলে দেব,
ঠিক আছে? ক্লাসের বাইরে আপনারা প্রবলেমে পড়লে এইখানে হচ্ছে প্রবলেমটা সাবমিট করলে আমি কিন্তু আপনাদের সলভ করে দেবো প্রবলেমগুলো। ঠিক আছে, এই গেল একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে হ্যাশট্যাগ সঠিকভাবে ইউজ করা। আর প্রত্যেকবারই পিডিএফে, অ্যাসাইনমেন্টের পিডিএফে এই হ্যাশট্যাগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি পিডিএফে হ্যাশট্যাগটা প্রোভাইড করব। প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য কিন্তু আলাদা আলাদা হ্যাশট্যাগ থাকবে। যেমন আজকে ক্লাস 2, সো আজকের হ্যাশট্যাগটা অনেকটা হবে এরকম, হ্যাশট্যাগ WD 2501_HW3, রাইট? এইভাবে কিন্তু আমরা হ্যাশট্যাগ দিব এবং হ্যাশট্যাগটা কিন্তু আপনাকে একদম হুবহু এটাই দিতে হবে। এজন্য নিজেরা টাইপ না করে আপনারা যেটা করবেন, পিডিএফ থেকে কপি করে পেস্ট করে দিবেন পোস্টে। আর আপনাদের রেজিস্ট্রেশন আইডি অনেকে হচ্ছে এই হ্যাশট্যাগের মধ্যে ইউজ করেন। যেমন হচ্ছে এইখানে এটা দেবার পরে আপনারা যেটা করেন, সাপোজ আপনার রুল 13, তখন আপনি এই 30 কিন্তু এখানে লিখে দেন অনেকে। এইভাবে দিলে কিন্তু হ্যাশট্যাগটা সঠিক হবে না, সো এটা করা যাবে না। এজন্য লিখার কোনো প্রয়োজনই নেই, পিডিএফ থেকে জাস্ট কপি করুন হ্যাশট্যাগটা এবং পেস্ট করে দেন। এবং কে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন সেটা বুঝবো কি করে আমি? এজন্য আপনার রেজিস্ট্রেশন আইডিটা প্রয়োজন। এজন্য আপনাকে যেটা করতে হবে, এই রেজিস্ট্রেশন আইডিটা এখানে তানভীর হাসান ভাই যেটা করেছেন, সঠিকভাবে কিন্তু এখানে লিখতে পেরেছেন, ক্যাপশনটা সঠিকভাবে লিখবেন। আর এখানে উনি যেটা করেছেন এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দিবেন না। আপনারা হচ্ছে এই হ্যাশট্যাগটা ইউজ করবেন এবং রেজিস্ট্রেশন আইডিটা ইউজ করবেন, তাহলেই কিন্তু পোস্টটা সঠিকভাবে পোস্ট করা হবে এবং আপনার পোস্টটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে গৃহীত হবে। যারা এ ধরনের ভুল ত্রুটিগুলো করেছেন তারা শীঘ্রই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আবার আপলোড করুন অ্যাসাইনমেন্টগুলো, পূর্বের অ্যাসাইনমেন্ট। কিন্তু এই সপ্তাহ থেকে আমরা নির্দিষ্ট টাইম ফ্রেমের বাইরে অ্যাসাইনমেন্ট জমা দিলেও সেটা কাউন্ট করব না। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে ছুটির বিষয়টা। আপনারা ক্লাস করার পরে না, আপনাদের অনেকের পার্সোনাল অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেই প্রবলেমের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে যুক্ত হতে সমস্যা হয় বা হচ্ছে যুক্ত হতে পারেন না, অনেক চেষ্টা করেও পারবেন না। এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে, আগেই কিন্তু ছুটির জন্য আমাকে বলতে হবে, তখন কিন্তু আপনাদের ছুটি দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আপনারা ক্লাসগুলো করবেন, অ্যাসাইনমেন্ট করবেন এবং সঠিক নিয়মগুলো ফলো করবেন। ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ করছি।